সকলকে মা ফলহারিণী কালী পূজার অসংখ্য শুভেচ্ছা ও ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে এই এপিসোডটা শুরু করছি। পরিবর্তন রাজ্যে হয়েছে, কিন্তু এই পরিবর্তনটাকে শুধুমাত্র একটি রাজনৈতিক পরিবর্তন হিসাবে দেখলে চলবে না। এটা দেশ রক্ষার একটি প্রথম ধাপ বা গণতান্ত্রিক একটি পালাবদল বা দেশ রক্ষার একটি উপায় হিসেবে চিন্তা করতে হবে, যেখানে একটি দেশ বিরোধী শক্তি শুধুমাত্র দেশ বিরোধী একটি সরকার চালাচ্ছিল তাই নয়, তার সাথে সেই দেশ বিরোধী শক্তিগুলোর পৃষ্ঠপোষকতার সঙ্গে এই ভূখণ্ডটাকে ভারত রাষ্ট্রের বাইরে একটি আলাদা রাষ্ট্র ঘোষণা করবার মতো জায়গায় চলে গেছিল। এখন গণতান্ত্রিক এই পালাবদলের মাধ্যম দিয়ে হয়তো তার প্রথম ধাপটাকে সম্পূর্ণ করা গেছে। এখন অপশাসনের সেই যে বিশাল ইমারত, সেই ইমারত কাল্পনিক যদি ভাবেন, সেটা যখন ভেঙে পড়েছে, এখন সেই ভেঙে পড়ে থাকা আবর্জনা জঞ্জাল, সেই সমস্তর মধ্যে দিয়ে সেগুলোকে ওয়াশ করে, সেগুলোকে সরিয়ে নতুনভাবে গেথে গেথে সুন্দর একটি দেশ রক্ষা বা দেশ গঠন, এইটা হচ্ছে এই মুহূর্তের আমাদের প্রত্যেকটি নাগরিকের, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা যারা বাস করছি তাদের প্রত্যেকের আশু কর্তব্য হওয়া উচিত বলে আমি মনে করি। সেই সঙ্গে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষদের, দেশপ্রেমিক মানুষদের, যারা এই মানুষের ভাষার এই চেষ্টাটার পাশে থেকেছেন, অসংখ্যভাবে শুভকামনা জানিয়েছেন, আপনাদের মতামত জানিয়েছেন। সেই সমস্ত দর্শকবৃন্দকে আমাদের তরফ থেকে প্রণাম, নমস্কার। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই ধন্যবাদ দেব, অসংখ্য ধন্যবাদ দেব আমাদের এই মুহূর্তে অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় বিধায়ক এবং এই পরিবর্তনের অন্যতম কাণ্ডারি মাননীয় তাপস রায় মহাশয়কে। আমরা মানুষের ভাষা থেকে আমি বহুদিন থেকে, বহু মাস যাবৎ একটি জিনিস বারবার করে তুলে ধরতাম, যে এই যে ভোটটা, এই ভোটটা শুধুমাত্র ভোট নয়, এটা একটা ধর্ম স্থাপনের লড়াই, অধর্মের নাশ করে ধর্ম স্থাপনের লড়াই। এবং সেই ধর্মস্থাপন এই সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে যেমন হয়েছে, ধর্মস্থাপনের প্রসেস চলছে, তেমনি তার সঙ্গে আর একটা কথা বলেছিলাম, বারবার করে প্রত্যেকটা এপিসোডে আপনাদেরকে বলতাম, শুধু দর্শকবৃন্দ, ওই যে সরকারটা ছিল সেটা একটা রাষ্ট্রবিরোধী সরকার, সেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, রাষ্ট্রবিরোধী সমস্ত ধরনের আচার আচরণ কর্মকাণ্ড সমস্ত কিছু তদন্ত করা হোক, এবং রাষ্ট্রবিরোধিতার দায়ে তাদের সমস্ত যত যত শাস্তি আছে সেই সমস্ত শাস্তিগুলো রাষ্ট্রবিরোধিতার দায়ে করা হোক। আর যদি পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটা রাষ্ট্রবিরোধী একটি, দেশ বিরোধী একটি স্লোগান হতে পারে এবং তার জন্য যদি শাস্তি হতে পারে, তাহলে জয় বাংলা স্লোগানটাও একটি বিদেশি স্লোগান, এবং তার মধ্যে একটি বিদেশি শক্তির প্ররোচনা রয়েছে। এখানে আমাদের এই ভারতীয় ভূখণ্ডকে দখল করবার একটি উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা রয়েছে। এবং মাননীয় বিধায়ক, বর্ষিয়ান বিধায়ক তাপস রায়, তিনি গতকালকে বিধানসভায় সেই আমাদের এই সমগ্র মনের ইচ্ছাটা বিধানসভায় তুলে ধরলেন, বিধানসভায় তার বক্তব্য রাখলেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী, সেটাতে তার প্রতিক্রিয়া জানালেন। আজকে এই 26-এর ধর্মযুদ্ধে, এটা তো মেয়ার একটা ইলেকশন ছিল না, এটা শুধুমাত্র একটা সরকার গড়ার আর নির্বাচিত হয়ে আসার ইলেকশন ছিল না, এটা ছিল ধর্মযুদ্ধ। সেই ধর্মযুদ্ধতে যারা জিতে এসেছেন আমি তাদের অভিনন্দিত করছি। স্যার, একটা জিনিস করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই সদনে কোন রাষ্ট্র বিরোধী স্লোগান, দেশ বিরোধী স্লোগান চলবে না, আইন করে বন্ধ করতে হবে।
আইন করে বন্ধ করতে হবে, প্রয়োজনে বিল এনে। এখন এই জিনিসটা যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে, সেটা সরকারের সমস্ত রকম কাজকর্মের মধ্য দিয়ে ফুটে উঠছে। দেশ গঠন, দেশের সুরক্ষা, রাজ্যের এই যে সীমান্ত তার যে সুরক্ষা, সেটা মুখ্যমন্ত্রী তার প্রথম ক্যাবিনেট বৈঠকের থেকে ঘোষণা করে দিয়েছেন। কাঁটাতার থেকে বিএসএফ এর কাছে জমি হস্তান্তর ইত্যাদি সমস্ত রকম বিষয়গুলো আছে। কিন্তু পাশাপাশি দেশের আইন মানব না, দেশের কোন সংবিধানের কোন রকম রীতিনীতি মানব না, এইটা যাদের অভ্যাসে পরিণত করে ফেলেছিল, তারা যাবে কোথায়? তাদের তো সেই ইচ্ছাগুলো যত রকম ভাবে ফুটিয়ে বার করা যায় সেই চেষ্টাতেই থাকবে। সেটা কখনো সিএএ কে মানে অপলাপ করে এনআরসি বলে এক মানে ধ্বংসাত্মক আন্দোলনের রূপ দেওয়া, সেটা কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, কখনো বসিরহাট, কখনো ধুলাগড়, এরকম 14 রকম জায়গাতে, 14 থেকেও আরো বেশি, আরো টুকরো টাকরা যেগুলো আছে সেগুলো তো ধরলে আরো সংখ্যায় আরো বেশি হয়ে যাবে। সেগুলো নানান সময় দেখা হয়েছে এবং পরবর্তীকালে দেখা গেছে সেই ইস্যুগুলো ছিল নন ইস্যু। সেগুলো করার ফলবশত দেশের কোন রকম উপকার হয়নি, দেশের সংবিধানকে সেখানে রক্ষা করা হয়নি। ফলত এক্ষেত্রেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছেন, এই যে ডিজে বক্স বাজানো মানে সাউন্ড সিস্টেমের, আমি নিজে একজন শব্দ আন্দোলনকারী, ওই ডিজে বক্সের বিরুদ্ধে সেই 2010 সাল থেকে বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে আমি জড়িত এবং আমি মানে ছাত্রছাত্রী এদের জায়গাটাকে বুঝে বারবার বলি, অসুস্থ মানুষদের কথা বুঝে বারবার করে বলতাম যে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের সময় শব্দবিধি চালু করলে হবে না। সেই বাচ্চা শিশুটি সে তো সারা বছর পড়াশোনা করছে, আর ঘরের পাশ দিয়ে লম্বা করে মাইক চলে যাবে সারা রাত ব্যাপী, বিভিন্ন সময় ধর্মীয় বিভিন্ন রকম মজলিস হবে, নানান কিছু হবে, আর পড়াশুনোটা আসল যে শিক্ষার যে জায়গাটা সেইটা ধ্বংসস্তূপে পরিণত হবে। এমনিতেই তো গেছে, সেটা নতুন করে তৈরি করবার চেষ্টা করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। কিন্তু সেই দেশ গঠনের সেই বার্তাগুলোকে একটি নির্দিষ্ট জায়গা থেকে উস্কানিও দেওয়া হয় এবং সেটাকে বারবার করে বাধাপ্রাপ্ত করা হয়। যে কোনো রকম দেশের আইনকে অমান্য করতে হবে, এটাই হচ্ছে সেই দেশ বিরোধী শক্তির এজেন্ডা। এখন পরিবর্তন হয়ে গেছে, তার সাথে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে। এটা ভেবে ফেললে হবে না যে এখানেই ব্যাপারটার মুলতুবি থেকে গেল, তা নয়। এইটা যদি কমপ্লিট ভাবে এর কোনো মানে সামগ্রিকভাবে সমাধান না করা হয়, তাহলে এই রাজ্যে যেটা গুগল থেকে শুরু করে টাটা, আরো বিভিন্ন রকম বড় বড় শিল্প, বিভিন্ন রকম যারা বিদেশে আছেন, বাঙালি থেকে শুরু করে বিভিন্ন ভারতীয়রা, তারা এই রাজ্যে বিভিন্ন রকম শিল্প স্থাপন করবার জন্য বসে আছে। তারা অপেক্ষায় ছিল শুধুমাত্র এই পরিবর্তনটাই। কাজেই সেই শিল্পায়নের জোয়ার এই পশ্চিমবঙ্গে এইবার হচ্ছে সব থেকে বড় খবর হতে চলেছে। মানে শিল্পায়নের ঢল নামতে চলেছে, এটা আমাদের কাছে খবর। কিন্তু বাধা যে দেবে সে তো দেবেই। এত কিছু যদি এখানে হয়ে যায় তাহলে সেই দেশ বিরোধী এজেন্ডা তো সম্ভব ফুলফিল হবে না। তারই রূপ দেখা গেল কোথায়? আসানসোলে। এই সাউন্ড বক্স নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই শব্দবিধি নিয়ে যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছেন, তার বিরুদ্ধে তাণ্ডব দেখলো আসানসোলের একটি থানা তছনছ করে দেওয়া হলো।
বলি এখানে একটা ফুল আছে আপনার এইটা কিন্তু এর সঙ্গে একটা আশার খবর আছে। সেটা কি? সেটা বলবো, এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্যাবিনেট গঠনের পর থেকে মাত্র 8 দিনে যে পরিমাণ বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, বিভিন্ন রকম দুর্নীতির ফাইল খোলা থেকে শুরু করে যে সমস্ত আইনগুলো এই রাজ্যে ছিল না, তিনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন। সেটা যে ছিল, আজকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে তার বৈঠক ছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলায়, সেটা সামনের এপিসোডে আরেকবার বলবো আপনাদেরকে। এবং সেখানে ফলতা থেকেও তিনি জানিয়েছেন যে শাসকের আইন না, আইনের শাসন চলবে এবার। এক কথায়, এক লাইনে তার উত্তর, তার নির্দেশ। এইখানে যে পরিমাণ তিনি ভূমিকা দেখিয়েছেন, তার মধ্যে বলবো আজকে একটা বিরাট বিরাট বড় মাস্টার স্ট্রোক দিয়েছেন তিনি। সেটা কি? সেটা এই সমস্ত দেশ বিরোধী যে সমস্ত কার্যকলাপ আছে, দুর্নীতি আছে, অত্যাচার আছে, লুট আছে, এই সমস্ত কিছুর মূলে আঘাত বলবো এই মাস্টার স্ট্রোকটা। সেটা কি? এফআইআর করুন, এফআইআর করুন। যা যা কিছু ঘটেছে ফেসবুকে, টুইটারে, এই সমস্ত নয়। পুলিশের ওপর ভরসা যখন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী রাখতে বলছেন, তার মানে তিনি ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, ততটাই কন্ট্রোলে নিয়ে তারপর সেটা বলছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে ওই আগের পুলিশ সম্পর্কেও যদি কোনো অভিযোগ থাকে সেটাও এফআইআর করে জানান। কিন্তু মাথায় রাখতে হবে শুধু দর্শকবৃন্দ, এর সাথে তিনি আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে ফেক অভিযোগ কিন্তু গ্রহণযোগ্য নয়। এগুলো বলেছি, মূল কথা ডিটেলসে না গিয়ে বলি, বিএনএস এর অন্তর্গত পুলিশ চলবে, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। গত 5 বছর পলিটিক্যাল অ্যাট্রোসিটি, পলিটিক্যালি যে ভায়োলেন্ট হয়েছেন, যারা সাফার করেছেন, তারা তথ্য প্রমাণ এবং কেউ যদি ইনজুরি হয়ে থাকেন, মেডিকেল থাকে, তার তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে, আর যাদের কাছে তথ্য প্রমাণ নেই পুলিশ তদন্ত করে দেখবে অভিযোগ সঠিক কিনা। নতুন করে থানাগুলোতে এফআইআর করতে পারেন। কারা? 3টে স্তরে, মূলত 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, মানে সাফারার। দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 5 দিন ধরে ডিটেন করে এনে শুধু পিটিয়েছে, কোর্টে পাঠিয়েছে বা পাঠায়নি, এরকম অনেক পুলিশ ইনভলভ হয়ে গেছিল। সেখানেও যদি কারোর অভিযোগ থাকে, আপনারা অভিযোগ করবেন, পুলিশ অভিযোগ নেবে। এবারে ইনভেস্টিগেশনের পরে একটা পলিটিক্যাল, একটা হচ্ছে পুলিশের লোয়ার লেভেল দ্বারা অত্যাচারিত, লোয়ার লেভেল নয়, পুলিশ যে কোনো স্তরে পুলিশের দ্বারা অত্যাচারিত। 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নেন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো
তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে বা কোনো গার্ডিয়ানের থাকে শিশুকন্যার সঙ্গে কিছু হয়ে থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন, আমরা ইনভেস্টিগেশন করে লফুল অ্যাকশন নিতে বলেছি। আর চতুর্থত হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাট মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দেব, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। বিএনএসএ ইলেকট্রনিক্স ডকুমেন্টকে, ডিভাইস ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এটা একদম। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে, আর যদি ফলস অ্যালিগেশন হয় সেটাকে ক্লোজ করে দেবে, তার আইনে বলা আছে কি করতে হবে। এবং এটা বলা মানে হাজারে হাজারে মিথ্যা অভিযোগ যদি করেন, মিথ্যা অভিযোগ প্রমাণ হয়ে গেলে কিন্তু আপনার বিরুদ্ধেও কি করতে পারে সেটাও বিএনএসে বলা আছে, এটা থেকেও বিরত থাকবেন। যদি সত্যিকারের সাফার আল্লাহ গরিব মানুষরা তারা করবে। আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আসল বিষয়টা হচ্ছে শুধু দর্শকবৃন্দ, এটা আমাদের সকলের কাছে, যে সমস্ত মানুষ বঞ্চিত, অত্যাচারিত এবং দেশকে ভালোবেসে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই অপশাসনটার বিরুদ্ধে কথা বলে নানান ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে, কেস খেয়েছে, তাদের সকলের জন্য বলবো আজকে মুখ্যমন্ত্রীর এই বার্তাটা একটা মৃত সঞ্জীবনী বার্তা। কিন্তু এই এফআইআর করতে গেলে গ্রামের প্রচুর মানুষজন আছেন, আমি নিজে প্রচুর জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, সেই সমস্ত মানুষজন এফআইআর এর যে বয়ানটা হয় সেই বয়ানটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। অভিযোগ পত্র যেটা যাই কিছু বলুন না কেন সেটা যে লিখতে হবে, সেটা যেন ধরে বেঁধে ঠিক ঠিক তথ্য প্রমাণগুলো তার মধ্যে উপস্থাপিত করা হয়। অনেক ক্ষেত্রেই আদালতে গিয়ে দেখা যায় যে সঠিক এফআইআর না হওয়ার কারণে ঠিক ঠিক তথ্য এবং প্রমাণ না হাজির করবার জন্য বা ওখানে না লেখা থাকার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু অপরাধী যে কিনা অপরাধ করেছে সে অনেক সময় ছাড়া পেয়ে যায়। এবং এই ক্ষেত্রে তখন মাথা চাপড়ানো ছাড়া কিছু করার থাকে না। কাজেই তথ্য প্রমাণ, কার বিরুদ্ধে কি অভিযোগ, সেগুলো এক জায়গায় করার সময় এসেছে, সেগুলো লেখার সময় এসেছে। এবং নিজে লিখতে না পারলে এই যে ভারতীয় জনতা পার্টির যে ধরে নিন যে আছে কি বলে, যারা লিগ্যাল সেল আছেন বা নিজেদের পাড়া প্রতিবেশীর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যুবকরা বা শিক্ষিত মানুষরা তারা সুন্দর করে এটা লিখতে পারেন, সেই তাদের সাহায্য নিয়েও লেখা যেতে পারে। কিন্তু কোনো দালাল বা কোনো এই ধরনের অসাধু চক্রের খপ্পরে পড়বেন না, যাতে আপনি হয়তো বুঝতে পারলেন না যে ওই কাগজটার মধ্যে কি লেখা থাকলো। আমাদের নিরক্ষরতা, অক্ষর জ্ঞানের অভাব আমাদের কোনো মানে অপরাধ নয়, কিন্তু সেটা তো অনেকের ক্ষেত্রে আছে। কাজে আপনি আপনার যে অভিযোগটা জানাচ্ছেন সেই অভিযোগটা যাতে সঠিকভাবে লেখা হয়, সেইটার দিকে যেন ভালো করে নজরটা রাখা হয়, সেটা যেন আপনারা ক্রস চেক করে নেবেন যে ওটা লেখা হলো সেটা আরেকজন কোনো নিরপেক্ষ মানুষের কাছ থেকে সেটা পড়িয়ে নেবেন। প্রয়োজনে কোনো ভালো যারা আইনজীবী তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য নেবেন। এই মাস্টার স্ট্রোকের ফলবশত যেটা হতে চলেছে সেটা আপনাদেরকে বলি যে এই মুখ্যমন্ত্রীর যে ইঙ্গিত বলুন, বার্তা বলুন, যা কিছু বলুন, কোথায় না কোথায় দুর্নীতি হয়েছে। আজকে যদি আমরা এক একটা গ্রামকে দেখি, আমাদের নিজেদের এক একটা পাড়াকে সুরক্ষিত করি, তাহলেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গটা মানে সুরক্ষিত হবে, সুন্দর হয়ে উঠবে। কাজে আমরা যদি ছোট ছোট করে দেখি, আমরা পাড়া, গ্রাম, এই আমাদের ছোট শহর, মহল্লা, এই জায়গাগুলোতে যদি আমরা একজোট হয়ে নিজেরা সুন্দরভাবে সুন্দর পরিবেশ গড়ে তুলি এবং যারা অত্যাচার করেছে তাদের চিহ্নিত করে এফআইআর করে আইনের হাতে তুলে দিতে পারি,
তবেই কিন্তু এই রাষ্ট্রবিরোধী শক্তি মূলে আঘাত হবে। জলকরের ভেড়ি দুর্নীতি থেকে শুরু করে শহরের আবাসন দুর্নীতি, পাড়া গ্রামের জমি লুণ্ঠন দুর্নীতি থেকে মা বোনেদের ইজ্জত লুণ্ঠন থেকে শুরু করে নানান ধরনের অত্যাচার, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে মানে বালি কয়লা সমস্ত কিছু লুট, এই সমস্ত যারা হাঙর লুটেরা দুষ্কৃতী এই যারা আছে ঘরে বসে এফআইআর করে পুলিশের কাছে জমা দিন। পুলিশ জমা নিলে তার জন্য তো অবশ্যই তার ওপরের ব্যবস্থা আছে, তখন সেটা আলাদা বিষয়। কিন্তু একটা আইন বা একটা যে কোনো মামলা, যে কোনো সরকারকে কোনো একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিতে গেলে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আপনি কোনো অভিযোগ জানাচ্ছেন বা জানিয়েছেন কি না। শুধু দর্শকবৃন্দ, আমি আইনজীবী নই, আমি খুব ছোট্টখাট্ট একজন মানুষ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন ধাক্কা খেয়ে অভিজ্ঞতা পেয়ে আপনাদের সামনে যতটুকু মানুষের উপকারে লাগে বলে মনে করি সেইটুকু তুলে ধরবার চেষ্টা করি মাত্র। যদি ভুল কিছু বলি সেটা আপনারা সংশোধনও করে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা হাত খুলে লিখুন। আপনারা এপিসোডগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের মন্তব্যগুলোকে এপিসোডের সাথে, যাতে আরো অনেক মানুষ সচেতন হয়, তাদের একটু উপকারে লাগে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।